এন্ট্রি মানে কি কি লিখবো, কি ধরনের জিনিস লিখবো, সেই লেখার উপর ভিত্তি করে আমরা একে দুটো ভাগে ভাগ করেছি। একটাকে বলছি মুখ্য এন্ট্রি। আরেকবার বলে দিই, সব বইয়ের ক্ষেত্রে মুখ্য এন্ট্রি মাস্ট, মেইন এন্ট্রি তোমাকে করতেই হবে সব বইয়ের ক্ষেত্রে, একটা মিনিমাম তো ক্যাটালগ হবে, সেটাই হচ্ছে মেইন এন্ট্রি। আর তারপরে আবার কি বললাম, মেইন এন্ট্রির মাধ্যমে অনেক সময় একটা বইয়ের সব কিছুকে বোঝানো আমাদের পক্ষে সম্ভব হয় না। কীরকম সম্ভব হয় না সেগুলো আমরা উদাহরণ সহযোগে বুঝতে পারবো একটু পরে। তখন আমরা কার হেল্প নেব? সহায়ক এন্ট্রি। সহায়ক এন্ট্রির মধ্যে অতিরিক্ত এন্ট্রি বা অ্যাডেড এন্ট্রি, পরেরটাকে বলা হয় বিষয় শীর্ষক বা সাবজেক্ট এন্ট্রি। সহায়ক এন্ট্রি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাডেড অতিরিক্ত, আর 2 নম্বরটা হচ্ছে বিষয় শীর্ষক বা সাবজেক্ট এন্ট্রি। ঠিক আছে? আমরা যখন লিখছি তখন মনে হচ্ছে যেন খুব ছোটো মোটো কি মাথায় ঢুকছে না বা কিছু একটা হতে পারে, কিন্তু আমি আবার বলছি, একটু পরেই যখন এগুলো আমরা প্র্যাকটিস করব তখন দেখবে এত আর অসুবিধা হবে না। ঠিক আছে? এটা সবার লেখা হয়ে গেছে? সবাই লিখেছো? তাহলে আমরা কি জানলাম, যে আমরা ক্যাটালগে দু ধরনের লেখা লিখতে পারি। মেইন এন্ট্রি সবার জন্য লিখতেই হবে, আর মেইন এন্ট্রির হেল্প নিয়েও যদি আমরা বোঝাতে না পারি তখন আমাদের রেফারেন্স এন্ট্রি লাগবে। আর রেফারেন্স এন্ট্রি আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে অ্যাডেড অতিরিক্ত, আরেকটা কি সাবজেক্ট। ঠিক আছে? কোনটা কি সেগুলো আমরা একটু পরে আস্তে আস্তে আসছি। তো আমরা মেইনলি এখন আলোচনা করব মুখ্য এন্ট্রি বা মেইন এন্ট্রি নিয়ে। ঠিক আছে? মেইন এন্ট্রির মাধ্যমে কি কি জানা যায়? ঠিক আছে? 1 নম্বর দিয়ে লেখো বাহ্যিক গঠন। 2 নম্বর দিয়ে লেখো বইয়ের বৈশিষ্ট্য। 3 নম্বর দিয়ে লেখো আলোচিত বিষয়, অর্থাৎ বইতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, আলোচিত বিষয়। 4 নম্বর দিয়ে লেখো বইয়ের নাম। 5 নম্বর দিয়ে লেখো পর্যালোচনা। 6 নম্বর দিয়ে লেখো অন্যান্য সমধর্মী বইয়ের সাথে, যেমন একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, যে একজন এসে বলল যে রাজনীতির উপর আমি বই চাই, কিন্তু সে কোনো লেখকের নাম বলেনি। তা তোমার সামনে যেই ক্যাটালগটা চলে আসবে ওই লোকটার সামনে, সে দেখলো যে রাজনীতির উপরে এই লাইব্রেরিতে 30টা বই আছে বা 10টা বই আছে, তো সেই 10টা বইয়ের মধ্যে উনি ওই ক্যাটালগ দেখেই বুঝতে পারবে এই 10টা বইয়ের মধ্যে এই বইটার থেকে এইটা ভালো হবে আমার পড়তে, আমার যেটা চাহিদা এটা কোন বইটাতে পূরণ হতে পারে, উনি ওই ক্যাটালগ দেখেই সেটা বুঝতে পারবে। তাহলে অন্যান্য সমধর্মী, তাহলে একই টাইপের বই, তার সাথে আমি তুলনা করতে পারছি। তাহলে অন্যান্য সমধর্মী বইয়ের সাথে পারস্পরিক সম্পর্ক যার মাধ্যমে পাঠক সহজেই তার প্রয়োজনীয় বইটি বেছে নিতে পারে,
পরের হেডিং লেখো লেখক বা পরের হেডিং লেখক বা গ্রন্থকারের নাম অনুসারে মেইন এন্ট্রি করার ক্ষেত্রে আমরা কি কি স্টেপ নেব সেটা এখন জানব। লেখক বা গ্রন্থকারের নাম অনুসারে মেইন এন্ট্রি করার ক্ষেত্রে যেহেতু আমরা যে ক্যাটালগগুলো বানাবো সেগুলো আমরা রাইটারের নাম বা অথরের নাম অনুসারেই করব, তাই আমরা এটার উপরেই বেশি জোর দিচ্ছি। ঠিক আছে, আমি লিখিয়ে দেবো, তবু একবার তোমরা শুনে নাও। সেটা হচ্ছে আমাদের প্রথমেই হাতে যে বইটা পাবো, আগে আমাকে দেখতে হবে যে বইটা কে লিখেছে। যেমন ধরো এই যে একটা বই আমি দেখতে পাচ্ছি, বইয়ের একজনই লেখক। ঠিক আছে, এই একজন লেখকের ক্ষেত্রে যিনি লেখক আছেন তার নামেই মেইন এন্ট্রি হবে। তো লেখক প্রথম পয়েন্ট দিয়ে যে লেখক যদি একজন হন, তবে তার নাম দিয়েই মেইন এন্ট্রি হবে। কিন্তু আমরা বাস্তব জীবনে দেখেছি কি, একের বেশি লেখক একটা বই লিখতেই পারে, তাই না? কজন লিখতে পারে একের বেশি? দুজনেও লিখতে পারে, তিনজনেও লিখতে পারে, চারজনেও লিখতে পারে, 50 জন মিলেও লিখতে পারে। তখন সেটা আর বই হয় না, সেটা একটা সম্পাদিত বই হয়ে যায়। ঠিক আছে, তো একের বেশি যদি হয় তখন আমরা কি করব? তখন আমরা কাউন্ট করব কতজন আছে। কি বললাম? একের বেশি লেখক যখন একটা বই লিখবে তখন আমরা গুনে গুনে দেখব যে কতজন আছে। সেই সংখ্যাটা যদি 3 অবধি থাকে, 3-এর বেশি হয়ে গেলে আবার অন্য নিয়ম হয়ে যাবে। 3 অবধি যদি থাকে তখন আমরা দেখব যে এই যে 3 জন লেখক বা 2 জন লেখক মিলে একটা বই লিখেছে, তার মধ্যে এই বাজারে পপুলার লেখককে 2 জন মিলে বই লিখেছে। ঠিক আছে, 2 জন মিলে যদি বই লেখে বা 3 জন মিলে বই লিখেছে, 3 জনের মধ্যে এই মুহূর্তে বাজারে জনপ্রিয় কে, মানে কাকে বেশি পাঠক চেনে, তখন তার নামে এন্ট্রি হবে। ঠিক আছে, মেইন এন্ট্রিটা তার নামে হবে। বাকি 2 জন কোথায় চলে যাবে? ওই যে বলেছিলাম মেইন এন্ট্রিতে কাজ না হলে আমরা রেফারেন্স এন্ট্রির হেল্প নেব, বাকি 2 জন তখন রেফারেন্সে চলে যাবে। কিভাবে যাবে সেটা পরে বলছি। ঠিক আছে, তাহলে মেইন এন্ট্রিতে তখন কে থাকবে? যদি 2 জন বা 3 জন মিলে একটা বই লেখে, এটা কিন্তু 2 আর 3-এর ক্ষেত্রেই, 3-এর বেশি হয়ে গেলে আবার অন্য নিয়ম চলে আসবে। মানে 2 জন লেখক বা 3 জন লেখক কোনো বই লেখে, তখন আমরা দেখব সেই 2 জনের মধ্যে বা সেই 3 জনের মধ্যে জনপ্রিয় কে, তার নামে মেইন এন্ট্রি হবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, জনপ্রিয় তুমি কী করে বিচার করবে? জনপ্রিয় তোমার কাছে জনপ্রিয় হতেও পারে, অন্যের কাছে জনপ্রিয় নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, মানে ধরেই নিই যে প্রথমে যার নাম আছে সেই জনপ্রিয়। অমুক বাবু, তমুক বাবু এবং এমুক বাবু বলে একটা বই লিখেছে, তার মধ্যে অমুক যেহেতু প্রথমে ছিল সেই জনপ্রিয়। কিন্তু মূল নিয়মটা হচ্ছে জনপ্রিয়। আর কিন্তু আমরা এখানে কি ফলো করব? প্রথমে যার নাম আছে। ঠিক আছে, তাই তোমরা পরের পয়েন্টে লেখো 2 জন অথবা 3 জন লেখক। বুঝতে পারলে না? আরেকবার বলবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, 2 জন অথবা 3 জন লেখক মিলে একটি বই লিখলে প্রথমে যার নাম আছে, অথবা যিনি বেশি জনপ্রিয়,
তার নামে মেইন এন্ট্রি হবে। তার নামে মেইন এন্ট্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম, যদি একজন লেখে তখন তো আমার কোনো সমস্যাই নেই, সেই মেইন এন্ট্রিতে চলে গেল, সে জনপ্রিয় হোক বা না হোক, একাই তো লিখেছে, তার নামে মেইন এন্ট্রি হবে। কিন্তু যদি দুজন লেখে বা তিনজন লেখে, তখন আমাকে দেখতে হবে কে ফেমাস, অথবা দেখতে হবে সবার আগে কার নাম আছে, তার নামে আমরা মেইন এন্ট্রি করে দেবো। আচ্ছা, যদি তিনের বেশি লোক লেখে তখন কি হবে? চারজন মিলেও তো একটা বই লিখতেই পারে, তখন আমরা কি করবো? মানে তোমাদের কি সাজেশন? হ্যাঁ, সবার নাম লিখো। সম্পাদকের, সম্পাদক নাই থাকতে পারে, 3-4জন মিলে একটা বই লিখেছে। অনেক টেক্সট বই আমাদের থাকে, আমাদের 11-12 তো প্রচুর সায়েন্সের বই আমরা দেখি, অমুক তমুক খানা টানা সব টাইটেল, ঘোষ, দাস, বোস, চ্যাটার্জি, সবার টাইটেল একসাথে লিখে দেবো। প্রকাশকের নাম, প্রকাশকের নাম সব জায়গায় তোমাকে লিখতে হবে বাবা, ওরা বইটা বের করে। সে তুমি যা কারু নাম লেখো বা না লেখো, প্রকাশকের নাম তোমাকে লিখতেই হবে। হ্যাঁ বলো, রেফারেন্স 4জন লিখলে 4জনই রেফারেন্সে চলে যাবে। মেইন এন্ট্রি কার নামে হবে? মেইন এন্ট্রি তো একটা করতেই হবে, প্রথমেই বলেছি না, একটা বইয়ের মেইন এন্ট্রি থাকবেই, মেইন এন্ট্রির সাথে রেফারেন্স এন্ট্রি থাকবে, কিন্তু শুধু রেফারেন্স এন্ট্রি তো হয় না। তো মেইন এন্ট্রিটা কার নামে হবে? 4জনের মধ্যে যে পপুলার। না, আচ্ছা লেখো, তিনের বেশি লেখক হলে আমরা কি করব? আমরা শুনে না বাবা, এটা লিখে দিও না, আমরা লেখককে তখন আর পাত্তা দেবো না। ঠিক আছে, আমরা বইয়ের নামে তখন এন্ট্রি করব, বইটার নামই তার পরিচয়। ঠিক আছে, সে 14জন লিখুক, 50জন লিখুক। ঠিক আছে, লেখকের নাম সব রেফারেন্স এন্ট্রিতে যাবে, মেইন এন্ট্রিতে লেখকের নাম থাকবে না। আমি তখন এখানে আলোচনা করছি মেইন এন্ট্রিতে কী কী থাকছে। ঠিক আছে, রেফারেন্স এন্ট্রিতে আলোচনা আসছে একটু পরে, কিন্তু যখনই তিনের বেশি লেখক হয়ে গেল, তখন ওই বাকিদের প্রত্যেকের নামে রেফারেন্স এন্ট্রি হবে, আর মেইন এন্ট্রিটা হবে কার নামে? অরিজিনাল বইয়ের নামে। ঠিক আছে, তো লেখো, তিনের বেশি লেখক মিলে একটি বই লিখলে মেইন এন্ট্রিতে কোনো লেখকের নাম থাকবে না, মেইন এন্ট্রিতে কোনো লেখকের নাম থাকবে না। ঠিক আছে, দাঁড়িয়ে দিয়ে লেখো, মেইন এন্ট্রি হবে বইয়ের নামে। তারপর পরের পয়েন্ট দিয়ে লেখো, কোনো সংস্থা দ্বারা বই প্রকাশিত হলে, ধরো মনে করো কলকাতা মেডিকেল কলেজ একটা বই বের করেছে করোনার উপরে। ঠিক আছে, ওখানে কোনো রাইটারের নাম নেই, কিন্তু বইটাই বের করেছে কলকাতা মেডিকেল কলেজ, তখন ওই সংস্থার নামটাই হবে। ঠিক আছে, সেটা তুমি পুরো আকারেও লিখতে পারো, সংক্ষিপ্ত আকারেও লিখতে পারো। তাই লেখো, কোনো সংস্থা দ্বারা বই প্রকাশিত হলে মেইন এন্ট্রিতে সেই সংস্থার সম্পূর্ণ নাম বা সংক্ষিপ্ত নাম দিয়ে এন্ট্রি হবে। বই প্রকাশিত হলে মেইন এন্ট্রিতে সেই সংস্থার সংক্ষিপ্ত বা সম্পূর্ণ নাম দিয়ে এন্ট্রি হবে। ঠিক আছে, আর বিভিন্ন লেখকের যদি সংকলন হয়, সম্পাদিত বই হলে তখন
সম্পাদকের নামে মেইন এন্ট্রি। লেখক বিভিন্ন লেখকের আমরা সম্পাদিত বইয়ে কিন্তু লেখকদের নাম উল্লেখ পাই না, লেখকদের নাম থাকে সূচিপত্রে যে ওই লেখাটা তমুক লিখেছে, কিন্তু তাদের নাম কিন্তু মেইন জায়গায় থাকে না। মেইন জায়গায় তখন কার নাম থাকে? সম্পাদকের নাম থাকে, ঠিক আছে। তো লেখক বিভিন্ন লেখকের লেখা নিয়ে কোনো বই সম্পাদিত হলে মিটু মাকে বলে এসেছি তুই আজকে আমাদের সাথে খাবি, হ্যাঁ এখন যেতে হবে না বাড়িতে, সম্পাদকের খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? নাম মাকে বলে দিয়ে এসেছি। মেইন এন্ট্রি হবে, সম্পাদকের নাম দিয়ে মেইন এন্ট্রি হবে, ঠিক আছে। এই যা ব্যাপার লিখেছো এগুলোই যখন একটু আমরা প্র্যাকটিস করব বুঝতে পারবে আশা করছি। তার আগে ছোটোবেলায় তোমরা প্রত্যেকেই গ্রাফ শিখেছো তো, মনে আছে? গ্রাফে আমরা কীভাবে কাউন্ট করি, দুটো অক্ষ থাকে তাই না? অরিন্দম একটা শুকনো রাখতে চাও? ঘুমিয়ে পড়ো না কেউ। গ্রাফে তোমরা জানো কি আমরা বাদিক থেকে ডান দিকে কাউন্ট করতে পারি 1 2 3 4 পজিটিভ এগুলো, তাই তো? আর উল্টো দিকে গেলে নেগেটিভ হয়। তার মানে আমরা কাউন্ট করলে এই পাশে করবো পজিটিভ 1 2 3 4 করে, আর নিচের থেকে উপরের দিকে উঠলেও আমাদের একই রকম ভাবে কাউন্টিং হবে। এটা সবাই জানো তো, ঠিক আছে। এবার মনে করো যে আমাদের লাইব্রেরিতে আছে, ওই লাইব্রেরিতে কটা বুক সেলফ আছে? কটা বুক সেলফ? না ওগুলো তাক, মানে বুক সেলফ কটা আছে, মানে আলমারির মতো সেটা কটা আছে? একটা আছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি দুটো আছে, ঠিক আছে। একটু সবাই একটু পজিশনটা ভালো করে বোঝো, একটু সবাই পজিশনটা ভালো করে বোঝো। থ্যাংক ইউ। আবার এই ব্যাপারটা তো সবাই জানো, এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, যে আমরা যত ওপাশে যাব আমরা কাউন্ট করব 1 2 3 4 করে, আর নিচ থেকে যত উপরে যাব তত আমরা 1 2 3 4 করে কাউন্ট করব, ঠিক আছে। এইবার আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে লাইব্রেরি আছে তাতে দুটো বুক সেলফ আছে, ঠিক আছে। আর তাতে তাক আছে কটা করে? 6টা। দুটোকেই 6টা করে ধরে নিচ্ছি আমরা, জাস্ট এটা একটা উদাহরণ দেওয়ার জন্য, ওটারই একদম এক্সাক্ট হতে হবে তার দরকার নেই, ঠিক আছে। দুটো বুক সেলফ আছে মনে করছি। এটা কটা হলো? 5টা হলো, ঠিক আছে। আর ওটা 6টা হলো, ঠিক আছে। আচ্ছা দেখো, বইকে তো আমরা দুভাবে রাখতে পারি, ঠিক আছে। সব বেঁকে বেঁকে নাকি, কীভাবে রাখবো? একটাকে রাখতে পারি হচ্ছে গিয়ে উল্লম্বভাবে, ভার্টিক্যালি, তাই তো। আরেকটা রাখতে পারি অনুভূমিক বা হরাইজন্টালি। এর বাইরে এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখে কেউ? রাখতেই পারে, তার ব্যাপার। সে চাইতেই পারে তার বইটা খারাপ হোক, সেটা তার ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমরা দুভাবে রাখবো। একটা হচ্ছে হয় এভাবে থাকবে আমাদের বই, তা আমরা যদি বইগুলোকে সব এইভাবে রাখি, মানে এইরকম পরপর পরপর, ধরো এই 3টে বই আছে, লালু নীলু আর কালু, ঠিক আছে। 3টে বই আছে, লালু নীলু লালু। তো 3টে বইকে আমরা এইভাবে রাখতে পারি। এইভাবে যদি রাখি তাহলে এটা আমাদের 1 নম্বর বুক সেলফ,
এটা আমাদের 2 নম্বর বুক সেল। একটু ভালো করে বুঝে নাও, এটা একটু পরে আমাদের কাজে লাগবে। আমাদের ওটা 1 নম্বর বুক সেলফ, এটা 2 নম্বর বুক সেলফ। তো 1 নম্বর বুক সেলফের আমি এইখানে এটা আমাদের কত নম্বর তাক হবে বলো তো? সবার উত্তরই আমি শুনতে চাই। 1 নম্বর। তো 6 আর 5 বলেছে, তাহলে কোনটা হবে? 1। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। ঠিক আছে? সিমিলারলি ওখানেও তাই। ঠিক আছে? এবার কোনো বই, এখানে একটা বই আছে এরকম শোয়ানো, এখানে 4টে বই আছে, কারণ বইয়ের আকার আকৃতি যা, ওখানে শুয়েই রাখতে হবে, ওকে দাঁড় করানো যাচ্ছে না, হতেই পারে। তাহলে শোয়ানো ওখানটাতে 4টে বই আছে, সবাই দেখতে পাচ্ছ কি? তাহলে 4টে বইয়েরও নাম্বারিং তার মানে এরকম হবে, এখানে 1, এখানে 2, এটা 3, এটা 4, নিচ থেকে উঠবে, ও কিন্তু উপর থেকে নিচে নয় কিন্তু। ঠিক আছে? আর এইটাতে একটা, এখানেও 4টে বই আছে এরকম, এর তার মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই তো? বুঝতে পারলে? এবার আমরা যদি এই বইটার অবস্থান বোঝার চেষ্টা করি, তার জন্য আমাদের মেইন এন্ট্রিতে আমরা যে ক্যাটালগ বানাবো তাতে একটা কল নাম্বার লিখতে হবে আমাদের। কল নাম্বার মানে যে নাম্বারে আমরা বইটাকে ডাকবো, মানে কল নাম্বার এমন একটা নাম্বার হবে যার মাধ্যমে আমি বুঝতে পারবো বইটা কোথায় আছে। প্রথমত কোথায় আছে, সাথে সাথে আরেকটা কি, সবাই পড়ার পর যখন বই তোমার টেবিলে রেখে গেল, তুমি এটাও জানতে পারবে বইটা কোথায় রাখতে হবে। তাহলে দুটোই জানতে পারবো, কোথা থেকে নিয়ে এসছি আর কোথায় রেখেছি। ঠিক আছে? তো এখানটাতে নীল রঙের একটা বই দেখতে পাচ্ছ, এই নীল রঙের বইটা এখান থেকে কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। সবার আগে আমরা লিখবো হচ্ছে তাক নম্বর। কত নম্বর তাকে আছে? 2 নম্বর তাকে, তাই প্রথমে লিখবো 2, তারপর লিখবো পয়েন্ট, 2 লিখবো, তার পয়েন্ট দেবো। পয়েন্ট দেওয়ার পরে দেখবো কত নম্বর পজিশনে আছে? 2 নম্বর তাকে 3 নম্বর পজিশনে আছে, 2.3। মানে প্রথমটা হলো তাক নম্বর, পয়েন্ট দিয়ে আমরা লিখবো তার অবস্থান নম্বর, বাই দিয়ে লিখবো হচ্ছে বুক সেলফ নাম্বার। কত নম্বর বুক সেলফে আছে? তাহলে এই নিয়মটা তোমরা যদি সবাই ফলো করো, এবার এমন হলো ও এসে এরকম নিয়মে করলো, ও এসে আবার আরেকটা নিয়মে করলো, সে এসে ও তার মতো করলো, এই করলে তো মানে তোমরা নিজেরাই খুঁজে পাবে না কে কীভাবে করে রেখেছো। বা অন্য কেউ ইউজার এসে, অন্য কেউ ব্যবহারকারী এসে তোমার লাইব্রেরি যখন ব্যবহার করতে চাইবে, সেও রেজিস্টার থেকে বুঝতে পারবে না কোথায় বইটা আছে। কিন্তু প্রত্যেকেই তোমরা যদি একই নিয়ম ফলো করো, তোমরা প্রত্যেকেই এই নিয়মটা, এটা বইয়ের গায়ে বা বই বলছি ক্যাটালগের গায়ে যখনই এই নাম্বারটা থাকবে, তোমরা বুঝতে পারবে 2 নম্বর তাকে আছে, 3 নম্বরে বইটা রাখা আছে, 1 নম্বর বুক সেলফে। বুঝতে পারলে? তার মানে পড়া হয়ে গেল, পড়া হয়ে যাওয়ার পর বইটা যখন তুমি কোথায় রাখবে, ঠিক আবার ওই জায়গা মতোই রেখে দিতে পারবে। হ্যাঁ, থাকতেই পারে। কলাম নাম্বার দিয়ে দেবে। ধরো ও বলছে এইরকম হলো, তার পাশে আবার এরকম হলো, আবার এরকম 4টে হলো। ঠিক আছে? তখন কি করব? তখন আমাদের এক্সট্রা একটা কলাম নাম্বার দিতে হবে। কলাম নাম্বারকে আমরা কীভাবে দিতে পারি? কলাম নাম্বারকে আমরা আর তখন এই সংখ্যায় দেব না, তখন ABCD আকারে দেবো। প্রথমটা আমাদের A, তারপরটা B, তারপরটা C, তারপরটা D হলো। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করব? এই যে 3 নম্বর বই যে আছে, 3 নম্বর বইয়ের পাশে ব্র্যাকেটে লিখবো A, তারপরে বুক সেলফ নাম্বার। সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? এইটা কিন্তু ভালো করে বোঝো, কারণ এইটা ইম্পর্টেন্ট জিনিস। এটা দেখেই তুমিও যেমন বুঝতে পারবে, অন্য কেউ কিন্তু বুঝতে পারবে বইটা কোথায় আছে আর বইটা কোথায় রাখতে হবে। আবার বলবো, এবার তোমরা আমাকে বলো, ধর এই যে বইটা 2 নম্বরে যে বইটা আছে,
তবে তার ক্ষেত্রে আমি কিভাবে কল নাম্বার দেবো? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে 1 2 3 4, এটা 5, তাহলে বলছো 2.4/2। সবারটাই শুনবো, বললাম তো। এটা একটা হলো, আর তুমি একটা বলবে 4.4 4.2/2। বাজারে দুটো উত্তর উঠে এসছে, 2.4/2 আর 4.2/2। কোনটা আমাদের পক্ষে গৃহীত হবে? ঠিক আছে, তো এই ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা কি নোট করতে হবে কাউকে, না মুছে দেবো? করতে পারো, পিছন দিকে করে নিতে পারো যদি বুঝতে সুবিধা হয়। প্রথমে তোমরা মনে রাখবে তাকের যে নাম্বার, তাকের নম্বর লিখবে, পয়েন্ট দিয়ে তারপর কি লিখবে? পজিশন নাম্বার, তাই তো? অবজেক্ট দিয়ে বুক সেলফ নাম্বার। বুঝে দেবো? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা যা বক্তব্য হয়েছে তার উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝলাম না। না, একইতে দুরকম ভাবে রাখবো না, ঠিক আছে? একইতে দুরকম ভাবে রাখবো না। এক জায়গায় যখন শুয়ে থাকবে সবাই শুয়ে থাকবে, কাউকে তার পাশে দাঁড় করাবো না, ঠিক আছে? কখন খেতে দেবে এটা বাদ দিয়ে অন্য কারো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এই তো আমরা ফরম্যাটটা লিখিয়ে দিচ্ছি কিভাবে আমরা মেইন এন্ট্রি করব, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং। আচ্ছা দেখো, মেইন এন্ট্রির ফরম্যাট আগে এমনি এইটুকু লেখো, কিন্তু আমি যখন বোর্ডে করবো তখন কেউ টুকবে না, আমি এখন যখন বলে দেবো আস্তে আস্তে করে দেবো, ঠিক আছে? মেইন এন্ট্রির ফরম্যাট। আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এখন কেউ টুকবে না, ঠিক আছে? একটু পরে টুকবে, সবাই টুকবে তো বটেই। আমার দাগগুলো ব্যাকা ব্যাকা হচ্ছে, তোমাদের কাছে স্কেল আছে, আশা করি তোমরা সোজাই টানবে। এরপরে এখানে দুটো লাইনের মতো গ্যাপ দিয়ে একটা দাগ হবে। বাকি লাইনগুলো তোমাদের কাছে টানাই আছে, আমি আর টানছি না। এইরকম দেখতে আমাদের একটা ক্যাটালগিং যখনই আমরা করব
বা আমাদের বুক রেজিস্টার যেহেতু আমরা করছি, এইভাবে আমরা আগে ছকটা করে নেব। ঠিক আছে, ছক করে নেওয়ার পরে এখানটাতে 6টা অংশ থাকবে। ভালো করে বুঝবে কটা অংশ থাকবে, 6টা। 6টা পার্টের ফার্স্ট পার্টটাকে এখানে আমরা লিখবো কল নাম্বার। এটা তোমরা লাল পেন দিয়ে লিখবে, কল নাম্বার কথাটা লিখবে। কল নাম্বারটা এখানে কথাটা থাকবে। আর এই যে জায়গাটা রয়েছে, পুরো জায়গাটাতে পেন্সিল দিয়ে তোমরা এই যে কল নাম্বার কী করে লিখতে হয় সে বললাম, যে কোন তাকে আছে, কত নম্বর বই, কোন বুক সেলফে আছে, সেই নাম্বারটা তোমরা এখানে পেন্সিল দিয়ে লিখবে। কী দিয়ে লিখবে, পেন্সিল দিয়ে। কেন পেন্সিল? কারণ অনেক সময় কী হচ্ছে, আমাদের বইয়ের অবস্থান চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আমরা ওটা মুছে দিয়ে যে পেন দিয়ে লিখি তো বারবার কাটতে হবে আমাকে, সেই সুবিধার্থে এই কথাটা আমরা লাল পেন দিয়ে লিখছি কল নাম্বার, কিন্তু এর নিচে যে লেখাটা হবে সেটা হবে পেন্সিল দিয়ে। তারপরে ধরো লেখকের নামে এন্ট্রি হচ্ছে, তো লেখকের নামে যদি এন্ট্রি হয়, তো লেখকের নাম এবং পদবি দুটো জিনিস থাকে। তো আমাদের আগে পদবি লিখতে হবে। আচ্ছা, তারও আগে আরেকটা জিনিস দেখো, এখানটাতে আমরা ভার্টিক্যাল লাইন পেয়েছি 1টা 2টো 3টে এবং 4টে। তার মধ্যে প্রথমে যেটা থাকে তাকে বলা হয় লেফট ভার্টিক্যাল লাইন, বা সংক্ষেপে আমরা এটাকেই বলবো LVL। এটাকে আমরা বলছি LVL, মানে লেফট ভার্টিক্যাল লাইন। আমাদের বোঝার সুবিধার্থে তুমি চাইলে না আমি এটাকে 1 নম্বর ভার্টিক্যাল লাইন, এটাকে 2 নম্বর ভার্টিক্যাল লাইন, এটাকে 3 নম্বর ভার্টিক্যাল লাইন, এটাকে 4 নম্বর ভার্টিক্যাল লাইন বলে শিখবো এবং সেটাই সারা জীবন মনে রাখবো, চাইতেই পারো, অসুবিধা নেই। ঠিক আছে, যে যেমনভাবে পারে, তাতে তো এর অবস্থিতি চেঞ্জ হবে না। তার মানে এটাকে বলছি লেফট। তারপরে যেটা রয়েছে একটু মন দিয়ে শোনো, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে বলা হয় MVL, অর্থাৎ মিডিল ভার্টিক্যাল লাইন। তারপরেরটাকে বলা হয় RVL, অর্থাৎ রাইট ভার্টিক্যাল লাইন। কারণ মেইন ভার্টিক্যাল লাইনগুলো আমাদের এইটুকু জায়গার মধ্যেই থাকে, আর ওটা তো শেষ হয়ে গেছে। ওটাকে বলা হয় হচ্ছে গিয়ে FVL, ফাইনাল ভার্টিক্যাল লাইন, বা কেউ ফিনিশিং ভার্টিক্যাল লাইনও বলে। ঠিক আছে, তাহলে ওটা নিয়ে আমাদের মেইন গুরুত্বপূর্ণ নয়, কারণ ওখান থেকে কোনো লেখা শুরু হয় না। এইখান দিয়ে নিশ্চয়ই কেউ লেখা শুরু করবে না, লেখা শুরু হবে এই জায়গাগুলোর থেকে। তাই আমরা এগুলোর নামকরণ করেছি। প্রথমটাকে বলছি লেফট, তারপরটাকে বলছি মিডিল, তারপরটাকে বলেছি রাইট ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, এবার আমরা মেইন এন্ট্রি আমরা কি বললাম, যে লেখকের নাম দিয়ে মেইন এন্ট্রি হতে পারে, কিংবা অনেকে মিলে লিখলে পরে যিনি গুরুত্বপূর্ণ বা যার নাম আগে আছে তার নামে হতে পারে, সম্পাদকের নামে হতে পারে, সংস্থার নামে হতে পারে, যার নামেই হোক না কেন, যদি লেখকের নাম দিয়ে হয়, আমাদের সেই নামটা মেইন এন্ট্রিতে যে থাকবে তার জন্য এখান থেকে জায়গা শুরু হয়। এই পুরো জায়গাটা তার জন্য, এই যে জায়গাটা, অর্থাৎ মিডিল ভার্টিক্যাল লাইন থেকে শুরু করে ফাইনাল ভার্টিক্যাল লাইন পর্যন্ত তার জন্য জায়গা। তাহলে লেখাটা শুরু হবে কোথা থেকে, এখান থেকে। প্রথমে আমরা কি লিখব, লেখকের পদবি, তারপরে কমা দিয়ে লেখকের নাম। ঠিক আছে, যদি সুভাষিস চক্রবর্তী হয় তো আগে চক্রবর্তী, কমা দিয়ে সুভাষিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের থাকছে হচ্ছে লেখকের পদবি। দেখো লেখাটা শুরু হচ্ছে কোথার থেকে, মিডিল ভার্টিক্যাল লাইন থেকে শুরু হচ্ছে, শুরু হয়ে ওখানে চলে গেল। তারপরে হচ্ছে নাম, এরপরে কিন্তু দাড়ি কমা কিছু নেই, চক্রবর্তী কমা সুভাষিস, তারপরে দাড়ি কমার কিছু নেই। তার মানে লেখকের নামে এন্ট্রি হলো, মেইন এন্ট্রি যার নামে সে ওখানে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তাহলে এটা আমাদের এ পার্ট। আমরা বলেছি না 6টা পার্ট করব, এটা পার্ট এ, আমি এগুলো লিখিয়ে দিচ্ছি একটু পরে। এটা পার্ট হচ্ছে বি। তারপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর পার্ট বা সি, পার্ট সিতে। পার্ট সিতে থাকবে হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি, মানে এই যে বইটা যে লেখা হয়েছে তার জন্য কারা কারা দায়িত্বে রয়েছে। মানে বইয়ের নামটা লেখা হবে এখানে, এখান থেকে, কোথার থেকে, RVL থেকে, এখান থেকে বইয়ের নাম।
নামের আবার দুটো পার্ট থাকে। দুটো পার্ট কি? একটা হচ্ছে হেডিং আর একটা সাব হেডিং। কীরকম? একটা নিজেরা উদাহরণ তো কোনো একটা বইয়ের ধরো একটা বড় একটা নাম আছে, নিচে আবার ছোট করে আবার কিছু তার সঙ্গে সেই সম্পর্কে লেখা আছে। কি আছে? অহর্নিশ। আচ্ছা, ও বলছে অহর্নিশ, তার নিচে অত লেখা আছে ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা। তার মানে অহর্নিশ মেইন বইয়ের নাম, সেটা হেডিং, আর ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা সেটা সাব হেডিং। কীভাবে লিখবো? আমরা বইয়ের নামটা প্রথমে লিখবো হেডিং, তারপর কোলন দেব, কোলন দেব, ঠিক আছে? শিখে নাও কিন্তু। কোলন দিয়ে লিখবো সাব হেডিং। মানে অহর্নিশ কোলন দিয়ে ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা, ঠিক আছে? তারপরে স্ল্যাশ বা অবলিক, তোমরা যা বলো, সেই পরে একই জিনিস, মানে এইটা যেহেতু পার্ট সি চলছে তারই কন্টিনিউয়েশন হচ্ছে, যেহেতু কন্টিনিউয়েশনটা হবে আবার এমভিএলে চলে আসবে, ও আর ওখানে থাকবে না, এই লাইনে চলে আসবে, ঠিক আছে? তার মানে স্ল্যাশ, এই স্ল্যাশটাও তো এখানেও হতে পারতো, আমার তো ওখানে জায়গা শেষ হয়ে গেছে বলে আমরা এখানে করেছি, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো। স্ল্যাশ দিয়ে হচ্ছে লেখকের নাম। এবার লেখকের নাম আগে পদবী পরে নাম না, এবার একদম তার যেমন নাম তেমনি, ঠিক আছে? তার মানে লেখকের আমি মূল নাম কথাটা লিখে দিচ্ছি, তবে বুঝতে তোমাদের সুবিধা হবে নাকি? মূল নাম, লেখকের মূল নাম, ঠিক আছে? মূল নাম, যেহেতু বাংলায় লিখছি আমরা, তাই আমরা এখানে দাড়ি দেব, আর যদি আমরা এটা ইংরেজি বই হয় তবে ফুল স্টপ দেবো। দেওয়ার পরে আমরা হাইফেন দেব। এখনো কিন্তু পার্ট সি চলছে। প্রথমে কি লিখেছি? বইয়ের নাম। বইয়ের নামের মধ্যে কি কি থাকছে? হেডিং, কোলন দিয়ে সাব হেডিং। সব বইয়ের সাব হেডিং নাও থাকতে পারে, তখন হেডিংই শেষ হয়ে যাবে, ঠিক আছে? হেডিং দিয়ে স্ল্যাশ, স্ল্যাশ, ভেরি গুড। দিয়ে লেখকের মূল নামটা লিখবো, সুভাষিস চক্রবর্তী, নাম হয়ে গেল। বাংলা বই যেহেতু দাঁড়িয়ে দেবো, এটা ইংলিশ বই হলে ফুল স্টপ দিতাম। দেওয়ার পরে ঠিক তার পাশেই কি দেবো? হাইফেন। হাইফেন দিয়ে লিখবো কোন শহর থেকে বইটা বেরিয়েছে, অর্থাৎ প্রকাশ স্থান। ওকে? প্রকাশ স্থান দিয়ে কোলন। কোলন দিয়ে হচ্ছে কারা প্রকাশ করেছে, অর্থাৎ প্রকাশক সংস্থা, ঠিক আছে? একই জিনিস কন্টিনিউ হচ্ছে, তাহলে এখানে চলে আসবে না, প্রকাশক সংস্থা দিয়ে কমা, কবে প্রকাশ করেছে, প্রকাশ স্থান, ঠিক আছে? এবার দাঁড়ি, তাহলে পার্ট সিতে কী কী থাকছে? প্রথমে বইয়ের নাম লিখে নিচ্ছি আমরা, বইয়ের নামে দুটো পার্ট থাকতে পারে। তারপরে আমরা অবলিক দিয়ে লেখকের নাম লিখছি, লেখকের নাম লিখে দাড়ি দিয়ে বা ফুল স্টপ দেওয়া হবে, হাইফেন দিয়ে কোন শহর থেকে এটা বেরিয়েছে। তারপরে আমরা কী করছি? কোলন দিয়ে কারা বের করেছে, কবে বের করেছে, ঠিক আছে? এইগুলো আমরা ওখানে লিখছি। তাহলে পার্ট সি এর কাজ শেষ। এবার হচ্ছে পার্ট ডি। পার্ট ডি নতুন জিনিস, নতুন জিনিস আবার শুরু হবে কোথা থেকে? আরবিএল থেকে। পার্ট ডিতে কী থাকবে? পার্ট ডিতে তোমাদের থাকবে হচ্ছে সংস্করণ সংখ্যা, কত নম্বর সংস্করণ, পরিমার্জিত সংস্করণ, ত্রয়োদশ সংস্করণ, অনেক কিছু লেখা থাকে ওখানটাতে। এত বর্ষ, এত সংখ্যা, এত ম্যাগাজিনের ক্ষেত্রে খুব লেখা থাকে, সেইটা ওখানে লিখতে হবে। তার মানে সংস্করণ সংখ্যা। সংস্করণ সংখ্যা লেখার পরে কমা দেব, এটা একটু ভালো করে শুনবে সবাই। কমা দেবো, কমা দেওয়ার পরে লিখবো বইটাতে কতগুলো পৃষ্ঠা আছে, পৃষ্ঠা সংখ্যা। পৃষ্ঠা সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা লেখার পরে এইবার একটা ইন্টারেস্টিং জিনিস, যদি বইয়ের মধ্যে চার্ট থাকতে পারে,
ছক থাকতে পারে, বইয়ের মধ্যে ম্যাপ থাকতে পারে, তাই তো মানচিত্র ম্যাপ থাকতে পারে। আচ্ছা, বইয়ের মধ্যে শব্দকোষ থাকতে পারে, বা বইয়ের পিছনে অ্যাব্রিভিয়েশন লিস্ট থাকতে পারে, সূচিপত্র বা ইন্ডেক্স, এই এত কিছু থাকতে পারে। আরও নানা জিনিস এগুলো থাকতেই পারে। সেইগুলোর উল্লেখ আমাদের ওখানে পরপর করতে হবে। আর যদি থাকে তবে কোলন দিয়ে শুরু হবে সেইগুলো লেখা, এবং প্রত্যেকটা মাঝে একটা করে সেমিকোলন। মানে ম্যাপ আছে সেমিকোলন, মানে ম্যাপ আছে আর লিখো না, ম্যাপ সেমিকোলন, চার্ট সেমিকোলন, গ্লোসারি সেটাকে কী বলে, শব্দকোষ সেমিকোলন, তারপরে অ্যাব্রিভিয়েশন লিস্ট বা সংক্ষিপ্তকরণ সূচি সেমিকোলন। যা যা আছে সব লিখতে থাকবো, মাঝখানে সেমিকোলন দিতে থাকবো। ঠিক আছে, আমি দু চারটে লিখে দিচ্ছি। মানচিত্র, তাই তো, এটা করে আবার কন্টিনিউ হচ্ছে, এই লাইনে চলে আসবে, এই নিয়ে চলো, যেই কন্টিনিউ হবে এখানে চলে আসবে। ঠিক আছে, মানচিত্র, তারপরে কি বলেছি, সেমিকোলন। মানচিত্রের পরে মনে করছি ছবি আছে, রঙিন ছবি উল্লেখ করে দেবে, রঙিন ছবি আছে, বাচ্চারা খুব পছন্দ করবে রঙিন ছবি। ঠিক আছে, আরেকটা কিছু বলো তোমরা, আর কি থাকতে পারে? শব্দকোষ। স্যার বলছি ওই লেখাগুলো কি লাইনটার ওপর দিয়েই হবে? কোন লাইন বলো তো? এই ফাইন মানে ও কন্টিনিউ হবে, লাইন আছে বলে ভীমের মতো এগিয়ে যাবে, ও কেউ আছে দেখবে না, ও পরপর চলতেই থাকবে। ঠিক আছে, রঙিন ছবি, শব্দকোষ, এরকম যা যা আছে সব আমরা লিখতে থাকবো, আর মাঝখানে সেমিকোলন দিতে থাকবো। ঠিক আছে, আর যদি না থাকে পৃষ্ঠা সংখ্যার পর, এগুলো কিছুই নেই, না থাকে, তখন কি হবে, পৃষ্ঠা সংখ্যার পরেই সেমিকোলন বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ আমরা মেপে লিখে দিতে পারবো। বইটার দৈর্ঘ্য এখন দেখা যাচ্ছে দৈর্ঘ্য আসছে 15.1, তো আরেকজন মেপে বললো না আমার আসছে 15.2, দুজনে মারামারি কোনো দরকার নেই, একদম 15 লিখে দেবে। একটা মোটামুটি অ্যাভারেজ একদম, ও আবার কেউ স্কেল দিয়ে মাপতে বসবে না। যিনি তোমার বাড়িতে বা লাইব্রেরিতে বই নিতে এসছে, সে একটা স্কেল নিয়ে আসবে না পকেট থেকে, এইটার মাপ আপনি লিখে রেখেছেন 15.3, কিন্তু আমার তো 15.2 আসছে, কী হলো এটা, ওই সমস্ত কেউ দেখবে না। জাস্ট একটা লিখে মাপটা তোমার বোঝার সুবিধার্থে, যাতে তুমি নিজে বুঝতে পারো বইটার আকার আকৃতিটা কীরকম। আকার আকৃতি যদি বুঝতে পারো, তাহলে এই বইটা ও এর তো বড় বই, এত শোয়ানো আছে, ওইখানে আছে, ওইটা বোঝার জন্য। বুঝেছো? তার মানে এখানে আমি আবার এগুলো, এই লিস্ট কিন্তু আরও বড় হতে পারে, যত বড় ইচ্ছা হোক, আর প্রত্যেকটা মাঝখানে শুধু আমরা সেমিকোলন দিতে থাকবো। এইটা হচ্ছে পার্ট ডি। আর দুটো পার্ট আছে, এই দুটো পার্ট ভেরি ইজি। একটা হচ্ছে পার্ট ই, ইতে কি থাকে, আইএসবিএন নাম্বার, আইএসবিএন নাম্বার থাকবে। আর যদি ম্যাগাজিন হয় তো ম্যাগাজিনের থাকে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, আমরা বইয়ের জন্য লিখবো আইএসবিএন, আচ্ছা থাকতেও পারে নাও থাকতে পারে, আর ম্যাগাজিনের জন্য লিখবো রেজিস্ট্রেশন। ঠিক আছে, আর সবার শেষে লিখবো দাম। দাম যত টাকা, বইয়ের গায়ে নিশ্চয়ই দামটা লেখা থাকে, সেই দাম। আইএসবিএনটা কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। যেমন এই একটা বই, এই দেখো এখানে লেখা আছে আইএসবিএন, এটা বইয়ের জন্য আইএসবিএন হয়। আর ম্যাগাজিন যদি খুব হয়, তার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যে কেউ কট করে ম্যাগাজিন খুলে দিলে তো হলো না, পত্রিকার একটা রেজিস্ট্রেশন করতে হয়। সেটা যদি তারা করে থাকে তবে থাকবে, আর না থাকলে তুমি লাইব্রেরিতে লিখবে না তা তো নয়। না থাকলে কি হবে, না থাকলে দাম এখানে উঠে যাবে, আইএসবিএন নেই, যা নেই নেই, তা নিয়ে আবার ভাবতে বসবে না। এই নেই তো কী করবো, নিজের থেকে একটা আমার নাম্বার লিখে দিও না, কিন্তু নিজের ফোন নাম্বারটা টুক করে লিখে দিলে তা যেন না হয়। যা নেই নেই, ঠিক আছে, যা আছে আমরা সেটা তখন সেখানে লিখে দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ফর্ম্যাট। আমরা যে কোনো বই খুললেই এই সমস্ত তথ্যগুলো পেতে পারি। কল নাম্বারটা তো তোমরা বুঝে যাচ্ছ কীভাবে হলো। এবার এই বইটাই যদি আমরা দেখি, এই বইটাতে আমরা দেখতে পাচ্ছি বইটার লেখককে নীলমণি দত্ত।
তো আমরা প্রথমে কি করব, এখানে লিখবো দত্ত, কমা দিয়ে লিখবো নীলমণি, ব্যাস শেষ। তার পাশে কিন্তু আর কোনো দাড়ি কমা কিচ্ছু নেই, হলো। তারপরে আমরা চলে আসবো পরের পার্টে। আমরা এখানে বইয়ের নাম, এটা একটাই নাম, এর কোনো সাব হেডিং নেই, আছে কি? তাহলে শুধু বইয়ের নামটাই কন্টিনিউ হবে, তোমায় নতুন করে পাবো বলে, হলো। তারপর স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে কি করব, নীলমণি দত্ত। এখন একদম লেখকের যা অরিজিনাল নাম, এবার আর তাকে আগে পিছিয়ে কিছু করব না, যার নাম তাই করব, ঠিক আছে? তার নামটা লিখলাম, লেখার পরে দাড়ি দেবো, দাড়ি দিয়ে হাইফেন, হাইফেন দিয়ে আমাদের দেখতে হবে। আচ্ছা, কিছু কিছু বইতে, শুনে রাখো, কিছু কিছু বইতে না অনেক প্রকাশের জায়গা লেখা থাকে, আগরতলা, আগরপাড়া, কলকাতা, নিউ দিল্লি, প্রচুর জায়গার নাম লেখা থাকে। তখন তুমি দেখবে তুমি কোথায় আছো তার কাছে কোন শহরটা। এতগুলো যে জায়গা, বোম্বে, দিল্লি, সব জায়গায় এক একটা বই, টাটা ম্যাকগ্রা হিলের বই দেখবে তো সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, প্রতিটা বড় বড় শহর থেকে বেরোচ্ছে। তো সেই সকল শহর থেকে যদি সবকটা শহরের জায়গার নাম কি তুমি এখানে লিখতে বসবে? লিখবে না। তুমি লিখবে হচ্ছে কোথায় তুমি আছো তার কাছাকাছি কোন শহরটা আছে, সেই জায়গার নামটা ওখানে লিখবে। তাহলে আমরা দেখি এই বইটা কোথা থেকে বেরোচ্ছে। আগরতলায় আছে, কলকাতায় আছে, দিল্লিতে আছে, তো আমাদের কাছাকাছি কোন জায়গা? কলকাতা। তো আমরা এখানে লিখবো, এই যে প্রকাশ স্থান, এখানে কি লিখবো? কলকাতা। তারপরে কি দেবো? কোলন। কোলন দিয়ে দেখবো কারা বের করেছে। অক্ষর পাবলিকেশন। তখন আমরা প্রকাশক সংস্থার নাম লিখবো অক্ষর পাবলিকেশন, হলো। কমা, কবে বেরিয়েছে। আচ্ছা, কবে বেরিয়েছেটা কিন্তু আমাদের বইয়ের ক্ষেত্রে সাধারণত আবার শুধু সালটাই থাকে, তারিখটা লেখা থাকে না। কিন্তু ম্যাগাজিন, অনেক সময় ম্যাগাজিন, ধরো শরীর ও স্বাস্থ্য বলে একটা ম্যাগাজিন বেরোয়, তার আবার 27শে জুন অত 2020, তারপরে পরের মাসেই হয়তো আরেকটা বেরোচ্ছে, তেসরা ওই এই সেখানে তারা, তখন কিন্তু তার পুরোটাই তোমরা লিখবে। সেক্ষেত্রে তারিখটাও লিখবে আর সালটাও লিখবে, কিন্তু বইয়ের ক্ষেত্রে শুধুমাত্র সালটা লিখবে, ঠিক আছে? এই তথ্য তোমরা বই থেকে পেয়ে যাচ্ছ। পরে হচ্ছে সংস্করণ সংখ্যা, কত নম্বর সংস্করণ। এখানে না, তোমার কাছে যে বইটা আছে সেইটা তো আর পরপর বেরোয়নি, সেটা তো কোনো একটা বেরিয়ে একটা এসছে, সেইটারই তো তুমি ক্যাটালগ করছো। ওরা কবে কি বের করছে তার তো তোমার জানার দরকার নেই। আমার হাতে যে বইটা আছে সেটা কবে বেরিয়েছে, ঠিক আছে? সংস্করণ সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যদি প্রথম সংস্করণ হয়, ফার্স্ট যে বেরিয়েছে, তার ক্ষেত্রে কিছু লেখার দরকার নেই। কিছু লেখা নেই মানেই আমরা বুঝে নেব ওটা তো আমরা প্রথম সংস্করণ। কিন্তু তারপরে যদি দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ এইসব বেরোয়, তো সেটা লিখতে হবে। আর ম্যাগাজিনের ক্ষেত্রে কি হয়, ম্যাগাজিনে আবার তৃতীয় বর্ষ চতুর্থ সংখ্যা হতেই পারে। 3 নম্বর বছরে তাদের 4টে করে ওরা বের করে কোনো একটা ম্যাগাজিন, তার প্রথম বছরে 4টে বেরিয়েছিল, দ্বিতীয় তোমার কাছে যে ম্যাগাজিনটা আছে সেটা তৃতীয় বছরে 4 নম্বর সংখ্যা, তখন তুমি এই সংস্করণ সংখ্যা থেকে লিখবে কি তৃতীয় বর্ষ চতুর্থ সংখ্যা, হলো। তারপরে কমা দিয়ে পৃষ্ঠা সংখ্যা, কটা পৃষ্ঠা আছে। যদি তুমি ইংরেজিতে লেখো, মনে করো 200টা পেজ আছে, ইংরেজিতে লিখলে তুমি 200 পি লিখবে ফুল স্টপ, ঠিক আছে? আর বাংলায় লিখলে এখানটাতে হলো। তারপরে কি আছে, তারপরে তো বলেছিলাম যে তোমরা একটু বইটা একটু নেড়ে চেড়ে দেখবে, কারণ নেড়ে চেড়ে লাইব্রেরিয়ানকে তো দেখতেই হবে যে বইটা নেড়ে চেড়ে তাতে কি কি আছে না আছে, ম্যাপ আছে কিনা, কালার ছবি আছে কিনা, কোনো চার্ট আছে কিনা, সেইগুলো তখন যদি থাকে তবে কোলন দেবে, না থাকলে আবার কোলন দেবে না। না থাকলে কি দেবে? সেমিকোলন। সেমিকোলন দিয়ে দৈর্ঘ্য প্রস্থটা তো লিখতেই হবে, দৈর্ঘ্য প্রস্থ তো বইয়ের আছে, সেটা আর চলে যায়নি, ওটা তো লিখতেই হবে। এইগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলে কোলন দেব, কোলন দিয়ে পরপর যেগুলো যেগুলো আছে এর কোনো সিকোয়েন্স নেই যে এরপরেই ওটা লিখতে হবে, তার কোনো ব্যাপার নেই। যখন যেটা তুমি পাবে মনে করবে সেটা পরপর লিখবে, ওগুলোর প্রত্যেকটার মাঝখানে একটা করে সেমিকোলন দেবে, ঠিক আছে? সব শেষে আমরা শুধু স্কেল দিয়ে দৈর্ঘ্যটা মাপবো, প্রস্থটা মাপবো, সেটার একটা দৈর্ঘ্য এত সেমি গুণ প্রস্থ এত সেমি লিখে দেবো, দাঁড়,
শেষ। তারপরে তো আইএসবিএন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকলে লিখবো, আর তারপরে দাম তো আসে নিশ্চয়ই, ফ্রিতে দেয়নি। আর যদি ফ্রিতেও দেয়, দামের জায়গায় শুধু দামের চিহ্নটা দিয়ে রাখবে। অনেক সময় কী হয়, তোমার হাতে একটা দুষ্প্রাপ্য বই এসে পৌঁছেছে, সেই বইয়ের দামটাই উঠে গেছে। তার মানে এইটা দেখে আমরা তখন বুঝতে পারবো যে এই বইয়ের দাম সম্পর্কে তোমার ধারণা নেই, ধারণাটা কোনো দুর্ভাগ্যবশত নেই। তো তখন শুধু দামের চিহ্নটা দিয়ে রাখবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার আমি সবকটা লিখিয়ে দেবো, এ পয়েন্টে কী থাকে, বি পয়েন্টে কী থাকে, সিতে কী থাকে, ডিতে কী থাকে, ইতে কী থাকে, এতে কী থাকে, সব লিখিয়ে দেবো। কিন্তু তবু একবারে ফরম্যাটটা নিয়ে যদি তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকে একবার করো। মানে এবার এই ফরম্যাটে যে কোনো বই একজন রাইটার লিখেছে, এরকম যে কোনো বই দিলে আমরা করতে পারবো তখন, ঠিক তো? কোনো কনফিউশন নেই তো? কনফিউশন থাকলে বলো, কোনো লজ্জার কোনো ব্যাপার নেই, সব নিজেদের মধ্যে। বলো বলো, আপাতত কনফিউশন নেই, পরে হতে পারে। কখন খেতে দেবে ওটা নিয়ে, না এটা নিয়ে? হ্যাঁ বলবে বলবে, বলবে না কেন? হ্যাঁ বলো। বড় লাইব্রেরিতে একজনই লাইব্রেরিয়ান থাকে। হ্যাঁ হ্যাঁ দেখতে হবে। হ্যাঁ, তোমার মাইনেটা কি ফ্রিতে দেবে তোমাকে? হ্যাঁ, সারাদিন ধরে দেখবে, ক্যাটালগ হবে। বই ক্যাটালগ হওয়ার পরে তারপর লাইব্রেরিতে ঢোকে, এটা মনে রাখবে। লাইব্রেরিতে ঢুকে যাওয়ার পরে ক্যাটালগ হয় না। অরিজিনাল রুলস হচ্ছে, দরকার হলে সে বাড়িতে বই নিয়ে যাবে, বাড়ি বসে ক্যাটালগ করবে, করে তারপরে লাইব্রেরিতে, তখন তার এন্ট্রি হলো বইটার। নয়তো এই বই যদি ক্যাটালগে এন্ট্রি না হয়, তো এই বইটার লাইব্রেরিতে কোনো অবস্থানই নেই। সাহায্য তো করবে, সেও ছোট টাকা পাবে। লাইব্রেরি থেকেই তো বই জমতে জমতে বড় লাইব্রেরি হয়, তো ক্যাটালগিং করতে করতেই হয়তো হ্যাঁ, এত সেটাই। বড় হয়ে বড়। এই বক্সটার পার্ট এইটা কি উপরের বক্সটা লিখতে হয় আর এগুলো সব নিচে? হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কার নামে মেইন এন্ট্রি হলো, তার তার নামটা উপরে থাকতে হবে। এইটা উপরের বক্সটার উপরেরটাই থাকবে, এবং সে শুরু হবে এখান থেকে, মিডিল থেকে শুরু হবে, আর ওপাশে কন্টিনিউ হবে। যদি অনেক ধরো একটা বড় সংস্থার নাম লিখতে হয়, তার সাথে আমি যেহেতু লেখকের নাম লিখবো তাই এখান দিয়ে শুরু করেছি। বড় সংস্থার নাম হয়তো 2-3টে লাইন লাগবে, তখন তুমি এখান দিয়ে শুরু করবে, কিন্তু শুরু হবে মিডিল ভার্টিক্যাল লাইন থেকে, এবং সেটা কন্টিনিউ হতে থাকবে। সে ওখানে গিয়ে শেষ হবে, পরের বার আবার মিডিলেই আসবে, কিন্তু উপরের বক্সটার মধ্যে শুধু সব বক্স, ওই বক্সটার মধ্যেই লিখতে হবে। বলো। এই বইটার ক্ষেত্রে এই যে এতটা জায়গা তো লেখা হলো, এখানে তো কল নাম্বার একটাই থাকবে, এই বইটা যেখানে থাকবে অনেক পুরো বড়টা জায়গা ধরে একটা বইয়ের মধ্যে থাকবে, খুব লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এইখানটাতে দিই। এটা তো এই জায়গাগুলো লাগছে বলে, এটা আবার এইটুকু তুমি কেটে তো আর বাদ দিতে পারবে না, ঠিক আছে? কল নাম্বারটা তোমরা সবাই বুঝতে পেরেছো তো? কল নাম্বারটা কী করে হবে? কল নাম্বারটা এখন আমরা দিতে পারবো না, কারণ কোথায় বইটা রাখবো তো জানি না। সেটা দিয়ে, ঠিক আছে, এটা এটা লেখো। সবাই যদি বুঝতে পারো তবেই লেখো। কার একটা প্রশ্ন আছে? প্রতিটা বইয়ের জন্য কি এরকম করতে হবে? প্রতিটা বইয়ের জন্য। শুধু একটা বইয়ের জন্য? এটা একটা বইয়ের জন্য হলো, এখনো ঘাবড়াবে না। এই একটা বইয়ের জন্য একটা ক্যাটালগে শেষ নাও হতে পারে, এর সাথে আরো রেফারেন্স আসতে পারে, একটু পরে আসছে সেই ব্যাপারে। প্রত্যেকটা বইয়ের জন্য এটা করতে হবে, প্রত্যেকটা বইয়ের মেইন এন্ট্রি হবেই, ঠিক আছে? এই শোনো, এক একটা বক্স কি আলাদা আলাদা হবে প্রত্যেকটা বইয়ের জন্য? বুঝতে পারছি না, আবার বলো। মানে প্রত্যেকটা বইয়ের জন্য এই বক্সটা কি আলাদাই হবে? আলাদা আলাদা একটার মধ্যে আরেকটা বইয়ের স্টার্টিংটা কি নিচ থেকে করব? না, একটা পেজে একটাই বই রাখবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তাহলে তো অনেক তোমার কি লাইব্রেরিয়ান বুঝবে, তাদের লাইব্রেরির যা বিষয় হবে, ঠিক আছে, করতে তো হবে। কারণ দেখো, তোমাকে ভালো করে শোনো, তোমাকে তোমার সুবিধা দেখলে হবে না, তোমাকে দেখতে হবে তোমার লাইব্রেরি যে ব্যবহার করবে তার সুবিধা, ঠিক আছে? সে যদি মিস করে যায়, ওর নিচের লেখাটা সে মিস করে যেতেই পারে, তাই না? প্রত্যেক পাতায় একটা একটা করে রাখতে হবে। তোমার তো না করলে সুবিধা, ঠিক আছে, কিন্তু সেটা দেখলে তো হবে না। কারো যদি মনে কোনো প্রশ্ন না থাকে তবে লিখে গেল। সবাই বুঝতে পেরেছো তো? ঠিক আছে। বুঝতে না পেরে এরকম করে মাথা নাড়বি না।
বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করবি স্যারকে। স্যারকে এখানে এই জন্যই আজকে নিয়ে আসা হয়েছে। আমি বোঝাতেই এসেছি, ঠিক হ্যাঁ। আছে? দাঁড়াও, আগে বলো কোন কোন লেখাটা বলো। বিয়ে বিয়ে শুরু হবে মিডিল থেকে, শেষ যেখানে ইচ্ছা হবে। ও আরবিএল উপর দিয়ে লেখা চলে যাবে, ঠিক আছে? মিডিলের ক্ষেত্রে তো বললাম যে মিডিলের এই যে এইটার ক্ষেত্রে এইটাই হচ্ছে মেইন এন্ট্রি, কার নামে হয়েছে সেটা বোঝায়। এটা মেইন এন্ট্রির জায়গাটা। এবার বড় একটা লেখকের নাম ঠাম হলে পরে তো ওইটুকুর মধ্যে ধরে যাচ্ছে, কিন্তু একটা বড় সংস্থার নাম তুমি যদি চাইছো না আমি বড় করেই লিখবো, তুমি চাইতেই পারো, কোনো অসুবিধা নেই। তখন তুমি এখান দিয়ে শুরু করবে, এই জায়গাটা দিয়ে, কারণ এখানে তোমার দুটো তিনটে লাইন থাকবে এইটুকু জায়গার জন্য। এখানে দেখো আমি অনেক একটু বড় রেখেছি, এটা চাইলে তো একটু ছোটই করতে পারতাম, এই জায়গাটা বড় হয়, ঠিক আছে? স্যার বলছি ওখানে তো লাল কালি দিয়ে কল নাম্বার লিখবো, তো কল নাম্বারটা কি ওই দাগটার নিচে লিখবো? এইখানে লিখবো, এই জায়গাটা এতটা জায়গা জুড়ে রয়েছে তোমার কল নাম্বার লেখার জন্য। কারণ কি, কারণ অনেক বড় লাইব্রেরিতে দেখা যাচ্ছে আলমারির সংখ্যা প্রচুর হতে পারে, আর তারও আবার সাপ 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 অনেক কিছু থাকতে পারে, তো সেইগুলোর জন্য এই। আর কল নাম্বারটা লিখবে কিন্তু পেন্সিল দিয়ে, মানে কল নাম্বার কথাটা নয়, কল নাম্বার যেটা হবে সেটা লিখবে পেন্সিল দিয়ে, ঠিক আছে? এটা করে নাও, তারপর একটা দুটো বইয়ের মেইন এন্ট্রি করবে, এটা প্র্যাকটিস করবে তো। হুম? কেমন লাগছে সবার? খুব ভালো। কিছু কি শেখা যাচ্ছে? লাইব্রেরিটা কি গুছিয়ে ফেলতে পারবি তোরাই নাকি? নাকি আবার স্যারকে ডাকতে হবে সেদিনকে? যাতে আর কাউকে বাইরে থেকে নিয়ে আসতে না হয় সেইভাবে শিখে নে। স্যার এই যে অ্যারোগুলো আমাদের সব পেন দিয়েই হবে, পেন্সিল দিয়ে? ওটা আবার বলবো। মানে এই যে পুরো যে বক্সটা করা হবে, এই বক্সটা বক্সটা পেন দিয়ে হবে। মানে পেনের লেখার উপর দিয়ে, মানে আর্টিকেলের উপর হ্যাঁ, স্যার বলছি আর এই নাম্বারিংগুলোকে করতে হবে এ বি সি ডি এগুলো? এইটা এটার জন্য করে রাখো, কারণ আমি এইগুলো সম্পর্কে এবার নিচে একটু লিখিয়ে দেবো, কারণ আমি এতক্ষণ মুখে যেগুলো বলেছি পরে তোমার এটা দেখে মনে নাও থাকতে পারে, ঠিক আছে? থাকবে আশা করছি, কিন্তু নাও থাকতে পারে। সেই কারণে আমি এতে কি লিখছি, বিতে কি লিখছি, সিতে ডিতে ইতে এফে কি কি লিখছি সেটা আবার নিচে একটু আমি লিখিয়ে দেবো, ঠিক আছে? তখন আগে ফরম্যাটটা লিখে নাও। এই এই পয়েন্টিং কিন্তু আবার মেইন জায়গায় থাকবে না, কিন্তু এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে এখানে আমরা 5টা কি 6টা পার্ট করেছি। এই জলটা খাবো? হুম। এটা কি তোমার ব্যক্তিগত জল? না না আজকে এই আওয়াজটা বড্ড জ্বালাচ্ছে আমাদের। হ্যাঁ, মানে তখন ওর গানটাও তুলতে গেলাম, মাঝখানে ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ চলে এলো, কি আর করা যাবে? এইসব প্রতিবন্ধক অশান্তি নিকেতন হয়ে যায়। হ্যাঁ, সেই সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করেই আমাদের কাজ করতে হবে। এই সমস্ত প্রতিবন্ধকতা নিয়েই চলতে হবে, কিছু করার নেই। কেউ বুঝতে না পারলে এমনি এমনি মাথা নাড়বি না, কিন্তু পরে আমি ধরবো যখন সবকটাকে, তখন যদি বুঝতে না পারি তখন খুব খারাপ হবে, কিন্তু বলে দিলাম। তখন বলবি না ভুলে গেছি। এগুলো এই ফরম্যাটগুলো লিখে রাখলে নিজেরাই সুন্দর করে করে ফেলতে পারবি, সাজিয়ে ফেলতে পারবি। মেইন এন্ট্রিটা একটু ভালো করে বুঝে নাও, হ্যাঁ। তবে আমরা রেফারেন্স এন্ট্রি বুঝে বুঝে মাথা নাড়বি না, বুঝে বুঝে মাথা নাড়বি না। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা, ওটা কি শুধু নাম্বারটাই লিখবো? মানে না, দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি আসলো মনে করো 12 সেমি, তো লিখবো 12 সেমি ইন্টু মানে এককটা প্রস্থ একক সহ।
মেইন এন্ট্রিটা যদি ভালো করে বুঝে যাও তবে আমরা রেফারেন্স এন্ট্রিটা বোঝাতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমাদের বুঝতে সুবিধা হবে। স্যারের কি মনে হচ্ছে এটা কি কিছু বুঝছে আদৌ? না না এদের কি কাজে লাগানো যাবে পরবর্তীতে? অহর্নিশের 25 বছর পূর্তিতে যে চলছে কর্মশালা লাইব্রেরি বিষয়ক, এটা কি সার্থক হতে চলেছে? মানে পরবর্তীতে যখন লাইব্রেরিটা হবে এরাই গুছিয়ে ফেলতে পারবে? আপাতত যা রেসপন্স পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এরা পারবে। ঠিক আছে, কারণ মানে এদের প্রশ্নের মধ্যে বুদ্ধিমত্তার ছাপ রয়েছে। আচ্ছা, তোমার এখন সিরিয়াসলি শিখছে ব্যাপারটা। একদম। রেজিস্ট্রেশন নাম্বারটা পত্রিকার থাকে, ঠিক আছে, এই কারণে আমরা সেইটা এই জায়গাটাতে লিখব। আর বইয়ের জন্য আইএসবিএন নাম্বার হবে। প্রকাশ কালের পর দাঁড়ি। হ্যাঁ হ্যাঁ না, ওর ভিতরে সংস্করণ সংখ্যা হবে, কত নম্বরে বইটা বেরিয়েছে, কত নম্বর সংস্করণ, ভলিউম যেটাকে আমরা বলি, তারপরে কমা দিয়ে পেজ নাম্বার হবে। পেজ নাম্বারের পরে দেখবো বাকিগুলো আছে কি না, থাকলে পরে কোলন দিয়ে শুরু হবে, আর যদি না থাকে সেমিকোলন দিয়ে দৈর্ঘ্য প্রস্থ লিখব। ঠিক আছে, এখানে যে বিষয়গুলো আছে সবগুলো একটা বইতে নাও থাকতে পারে, যেটা নেই সেটা নিয়ে আমরা ভাববো না, তারপরেরটা যা আছে সেইখানে চলে যাবো। স্যার আইএসবিএন নাম্বার আর ওই মানে কত কস্ট ওটার ক্ষেত্রে আপনি নাম্বারটা মানে ওই ইটা লেখার পরে ওটা দিয়েছেন, তাহলে কি মানে ওটাকে এই ভেতরে লিখলেও হবে? মানে ওই এখান দিয়ে শুরু হবে, গাইডলাইনের লেখা শুরু হবে মাঝখানে? আরভিএল থেকে শুরু হবে। আচ্ছা, ওই দুটো আরবিএল থেকে শুরু হবে? সবই আর শুরু হচ্ছে আরভিএল থেকে, স্টার্টিং আরবিএল থেকে আর আর মাঝখানে কন্টিনিউ হলে পরে ওই ব্যাপারটাই যদি কন্টিনিউ হয় সে চলে আসবে এমভিএল এ। ঠিক আছে, সি আর ডি পার্টটাতেই মেইনলি সাধারণত কন্টিনিউ হওয়ার একটা চান্স থাকে, বাকি এটা তো একটা নাম্বার আমরা এখানেই ধরিয়ে ফেলতে পারি, দামটাও ধরিয়ে ফেলতে পারি, আর এর সাথে আর কিছু নেই। মানে আইএসবিএন এর পরে কোলন সেমিকোলন দিয়ে যে অন্য কিছু হবে তার কিছু নেই। শুরু হবে আমাদের আরভিএল থেকে, সেই ব্যাপারটা যদি কন্টিনিউ হয় সে পরের লাইনে নেক্সট লাইনে এমভিএল এ চলে আসবে। বুঝতে পারলে ব্যাপারটা? ফরম্যাটটা সবার লেখা হয়ে গেছে? এবার একটু আমরা লিখিয়ে দিই কোথায় কি আছে না আছে, যদিও তোমরা এতক্ষণে একবার শুনে নিয়েছো তবুও একবার লিখে রাখো। ওকে, তো প্রথমে এতে যেন কি থাকবে? ও হয়নি, ঠিক আছে, লিখো না। কি বলো? প্রকাশক সংস্থা বলেছেন, ওখানে নাম লিখতে হবে সংস্থা। হ্যাঁ, কারা বের করছে? প্রকাশনী সংস্থা হয় না, স্যার ওখানে ডেস পাবলিশার। হ্যাঁ, প্রকাশক স্থানের প্রকাশ খান কলকাতা থেকে ধরো বেরোচ্ছে, কলকাতা কোলন এর জায়গা এখানে থাকলে এখানেই শুরু হতো, আমি জাস্ট ওখানে জায়গা শেষ হয়ে গেছে বলে এখানে নিয়ে এসেছি। পুরোটাই পরপর কন্টিনিউ হবে। হ্যাঁ, বিটা বি তো এটা পার্ট, বি পার্টে আমি এইটাকে রেখেছি, এটা জাস্ট বোঝানোর জন্য। বিতে কি থাকবে সেটা একটু করে লিখিয়ে দিচ্ছি। মেইন যখন ক্যাটালগ করবে তখন কিন্তু আমার এই বিসিডি এগুলো লিখবে না কিন্তু। কোনটা বলো? আরভিএল, পরেগুলো সব আরভিএল, যে এই যে বইয়ের নাম আরভিএল থেকে শুরু হচ্ছে, সব শুরু হচ্ছে আরভিএল থেকে, সংস্করণ সংখ্যা আরভিএল থেকে শুরু হচ্ছে, আইএসবিএন নাম্বার আরভিএল থেকে শুরু হচ্ছে, দাম আরভিএল থেকে শুরু হচ্ছে। এটা ফরম্যাট আমি বানাইনি, ওই যে এসিআর অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস, তারা এরকম করেছে, আমার কিছু করার নেই এখানে। হয়েছে? সবার লেখা হয়েছে?
ঠিক তো? আচ্ছা লেখো, প্রথমে লেখো এ। দেখো কত নম্বর বুক সেলফে, এ দিয়ে পাশে লেখো কত নম্বর বুক সেলফে কত নম্বর পজিশনে আচ্ছা এইটা কিন্তু আমাদের লাইব্রেরির জন্য নিয়ম। এটা এই নিয়মটা যে সব লাইব্রেরি ফলো করবে এমনটা নাও হতে পারে, ঠিক আছে? এই নিয়মটা আমরা ফলো করব আমাদের লাইব্রেরিতে, ওকে? কত নম্বর পজিশনে বইটি আছে তা লিখে রাখবো কল নাম্বারে, লিখে রাখবো কল নাম্বার। কিভাবে যেন লিখেছিলাম, তাক নম্বর নিচে লেখো, তাক নম্বর, তারপরে একটা পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে লেখো হচ্ছে বইয়ের পজিশন নাম্বার, তারপর স্ল্যাশ দাও বুক সেলফ নাম্বার, ঠিক আছে? এটা গেল এ পজিশন। এবার বি, বিতে যেন কি লিখছি, MVL থেকে লেখা শুরু হচ্ছে, তো লেখো মিডিল ভার্টিক্যাল লাইন থেকে লেখা শুরু হবে। প্রথমে আমরা লেখকের পদবি লিখব। আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, আমরা মেইন এন্ট্রিতে কোনো বলেছিলাম না, কোনো সংস্থা যদি বই প্রকাশ করে তার নামেও আমরা মেইন এন্ট্রি করব। সংস্থার নাম হলে করে কিন্তু আগে পরে কিছু হবে না, সংস্থার নাম যেমন তাই লেখা থাকবে, ঠিক আছে? মানে ক্যালকাটা মেডিকেল কলেজ, মানে আগে কলেজ তারপর মেডিকেল তারপর ক্যালকাটা এরকম কিন্তু লিখবো না, ওর যেমন নাম তাই লিখবো, সেই নামটা এখানেই লেখা থাকবে, ঠিক আছে? কি বললাম, প্রথমে আমরা লেখকের পদবি লিখব, তারপর কমা দিয়ে লেখকের নাম লিখব। আচ্ছা এবার সি, সিতে আমরা প্রথমে কি লিখছি, দেখো প্রথমে বইয়ের নাম, বলে দিচ্ছি, লেখা শুরু হবে RPL থেকে, বইয়ের নামে সাব হেডিং থাকলে, বইয়ের নামে সাব হেডিং থাকলে ধরো কেউ কোনো একজন লেখক একটা বই লিখেছে প্রাণের পুরুষ, তারপরে নিচে ছোট করে লেখা আছে আমাদের বিবেকানন্দ, হতেই পারে, তাহলে প্রাণের পুরুষ হচ্ছে মেইন বইটার নাম, মেইন হেডিং, তাহলে প্রথমে আমরা প্রাণের পুরুষ লিখব, এখানে হলো কোলন দেব, কোলন দিয়ে কি লিখবো, আমাদের বিবেকানন্দ, ঠিক আছে? সেটা সাব হেডিং। কি বললাম, কতটা বলেছি? সাব হেডিং থাকলে তা কোলন দিয়ে লিখতে হবে, এরপর স্ল্যাশ দিয়ে লেখকের পুরো নাম, লেখকের পুরো নাম, পাশে দাড়ি, মানে দাড়ি চিহ্ন আর কি, ঠিক আছে?
লেখকের পাশে আবার দাড়ি গোপ নয় কিন্তু। দেখো এরপর হাইফেন দিয়ে যে শহর বা স্থান থেকে বইটি প্রকাশিত হয়েছে কোলন দিয়ে প্রকাশক সংস্থার নাম, কমা দিয়ে কি হবে প্রকাশকার। ভেরি গুড। এটা গেল নাম্বার সি। আচ্ছা নাম্বার ডি। নাম্বার ডি তে কি থাকছে? তাহলে বইটি কত নম্বর সংস্করণ মানে এডিশন? প্রথমে তা লিখব। লেখা শুরু হবে আরভিএল থেকে। কমা দিয়ে বইয়ের পৃষ্ঠা সংখ্যা। একই সাথে কন্টিনিউ করবে। দেখো এরপর যদি ম্যাপ, চার্ট, ছবি, পরিশিষ্ট, গ্রন্থপঞ্জি মানে বিবলিওগ্রাফি, তাই না? কারণ একটা বই লিখতে অনেক সময় কি হয়, অনেক বইয়ের হেল্প নেয়, তাদের উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করে আর কি, আমি এই বই থেকে টুকেছি কথাটা লেখে না, কৃতজ্ঞতা স্বীকার করে। হ্যাঁ, অনুপ্রাণিত হয়েছে। তো তাদের নামগুলো ওখানে লেখা থাকে, বিবলিওগ্রাফি, গ্রন্থপঞ্জি যেটাকে আমরা বলি। ঠিক আছে, দেখো ইত্যাদি থাকে, তবে তার উল্লেখ করতে হবে তারই পৃষ্ঠা সংখ্যার পর কোলন দিয়ে, পৃষ্ঠা সংখ্যার পর একই সাথে কোলন দিয়ে পরপর লিখতে হবে এবং মাঝে দিতে হবে সেমিকোলন। এবং সবশেষে বইটির দৈর্ঘ্য ও প্রস্থের উল্লেখ করতে হবে। তারপর ইতে কি থাকছে? এটা তো লেখানোর কিছু নেই। ইতে ই বলে লেখো যে এখানে আমরা আইএসবিএন নাম্বার লিখবো বইয়ের ক্ষেত্রে, এবং পত্রিকার ক্ষেত্রে লিখবো রেজিস্ট্রেশন নাম্বার। লেখা হবে কোথা থেকে শুরু হবে? আরভিএল থেকে। আর এফএ কি লিখবো? এক্ষেত্রে বইয়ের দাম উল্লেখ করব, এবং এটাও লেখা হবে আরভিএল থেকে। ওটা লিখে নিয়েছো, পত্রিকার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার। এবার একটা বইয়ের ক্ষেত্রে করে দেখাতে হবে।
হ্যাঁ, তুমি কি লিখেছো বলো? হ্যাঁ, লেখা শুরু হবে আরভিএল থেকে। একই বই সবাইকে দিলে হতো, এবার সেটা কি করে সম্ভব? এরপরে একটা বই একজন একজন মিলে করতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। যেটা আছে ওদের কাছে পুস্তিকাটা, পুস্তিকা এই অহর্নিশ ধর্মান্ধতা ক্যাটালগ করে একটু দেখো। একদম একদম, শখ ছাড়া জীবনে গতি আছে। মানে এই বইটাও তো লাইব্রেরিতে একটা এন্ট্রি হতেই পারে, হ্যাঁ। কোনো লাইব্রেরিতে, তখন সে কি করে করবে? কল নাম্বারটা আপাতত কিছু তোমরা লিখতে পারছো না, কিন্তু আবার বারবার করে বলছি, কল নাম্বারের বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কারো বুঝতে অসুবিধা হলে আবার বলো, দরকার হলে আমি সব বাদ দিয়ে আবার বোঝাবো। বোঝা গেছে তো? ওই আরবিএল এলবিএল এগুলো কিচ্ছু লিখবে না, এটা তো তোমাকে বোঝানোর জন্য। এই বইটার নাম হচ্ছে ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা। না, বইটার নাম হবে, মেইন নাম হবে অহর্নিশ, আচ্ছা, আর সাব হেডিং হবে ধর্মান্ধতা। কোনটা বলো? না না, অমিত যেটা বলেছে ওটাই ঠিক হবে। অহর্নিশ বইটার ওই সে ওই ধর্মান্ধতার বিরুদ্ধে সাব। আমাদের আমাদের কথাটা কথা এখানে লেখার দরকার নেই। সাবের সাব হতে পারে, খুব ব্র্যাকেটে, হ্যাঁ, ব্র্যাকেটে লিখতে পারো। ব্র্যাকেটে। ক্যাটাগরি কি ধর্মান্ধতার বিরুদ্ধে আমরা, এটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে আর কি? আরো কতক্ষণ চলতে পারে? তুমি বলো, আমি সেই বুঝে আমার না, পরিষ্কার তাহলে যেটা হতে পারে আমরা খেয়ে এসে সেকেন্ড সেশন শুরু করতে পারি। না না, তবে খেয়ে এসে ওই রেফারেন্স। যদি দুজন থাকে দুজনকে শিখিয়ে দিবি, ওরা জানে তো, ওরা আমার মনোভাব জানে। নইলে খাওয়াটা না ওইখানে স্যার এই বইটা সংস্থার নাম হিসাবে অহর্নিশের নাম হবে না? কোনটা বলো? এই বইটাতে সংস্থার নাম হিসাবে অহর্নিশের নাম হবে না? প্রকাশক সংস্থা, হ্যাঁ, অহর্নিশ প্রকাশন। অহর্নিশ প্রকাশন। বইয়ের নামও অহর্নিশ। তাহলে বইয়ের নাম হ্যাঁ, হতেই পারে। ধর হর্ষ দত্তের অহর্নিশ নামে একটা বই আছে, সেই বইটা উপন্যাস আছে, সেই বইটা অহর্নিশ প্রকাশ করেছে, তাহলে কি হবে? বইটার নামও অহর্নিশ, প্রকাশনটাও তো অহর্নিশ, তাহলে সেরকম ব্যাপারটা। মানে এমন তো হতে পারে না যে তোর নাম দিয়ে তুই একটা হতেই পারে তোর নাম দিয়ে তুই একটা উপন্যাস লিখবি, এই জায়গার উপরে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, অশোক নগর, যার অ্যাড্রেস তো ব্যাকেটে আছে, তো ওই ব্যাকে আছে, তো ব্যাকেটে না, ব্যাকে আছে। হুম, বেশ। এটা কোন শহরের কাছাকাছি, সেই শহরের নামটাই ওখানে লিখবে। আর একটা নাম থাকলে তো কোনো অসুবিধা নেই, তখন ওটাই লিখতে হবে, সে তোমার কাছাকাছি হোক বা না হোক। স্যার এই ক্লাসটা কতক্ষণ? আচ্ছা, এখন আমরা খেতে যাবো। না না না, প্রকাশনাটা অহর্নিশ প্রকাশনা হবে। দেখতে পাচ্ছি না। স্যার দাদা মামা ওপরে যে সেল নাম্বার লেখা আছে ওখানটা সেল নাম্বার লিখে নিচে সেল নাম্বারটা লিখবো। কোনটা বলবো? কল নাম, কল নাম্বার। হ্যাঁ, কল নাম্বার। এই বক্সটা শুধু কল নাম্বার কথাটা লেখার জন্যই, আর কল নাম্বারটা লেখা হবে এখানে। আচ্ছা বলেছি। আর এই কল নাম্বারটা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে লিখবে, দরকার হলে ওই আগে যেখানে এ পজিশনে কল নাম্বার কথা লিখেছো না, ওইখানে দরকার হলে লিখে রাখতে পারো যে ইহা আমরা পেন্সিল দিয়ে লিখিব, যদি ভুলে যাও। দেবদত্ত বোঝা যাচ্ছে, স্যার কাজে লাগবে কিন্তু। স্যার বলছি যে এখানে প্রকাশ কাল যেটা রয়েছে ওটা এখানে রয়েছে কাল নজরুল ইসলাম জন্মজয়ন্তী, ওটাও লিখবো? না 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 না, আচ্ছা শুধু তারিখটাই লিখবো। তারিখটা।
হ্যাঁ যাও যাও। দাঁড়াও স্যারকে স্যারের পারমিশন নিতে হবে না, স্যার দিয়ে যাবে। তুমি তো চৌবাচ্চা না হলে গুনবে বসে বসে, এই বললে হবে? আচ্ছা যে অবধি তো পেজ নাম্বার দিতে হবে, এটা ঠিক আছে, পারলে ওর সাথে অ্যাড করে দেবে। এখানে লেখা আছে প্রথম প্রকাশ। প্রথম প্রকাশ হলে পরে আমরা কোনো সংস্করণ সংখ্যা দেব না, ঠিক আছে? 1 নম্বর সংস্করণ আমাদের লেখার দরকার নেই। কিছু লেখা নেই মানেই আমরা তখন বুঝে যাব ওটা 1 নম্বর সংস্করণ, ঠিক আছে? বুঝতে পারলে? এই সংস্করণের আচ্ছা এর মানে একবার বলে দিচ্ছি যে সংস্করণ সংখ্যার জায়গায় ফাঁকা বলেই একটু গ্যাপ দিয়ে পৃষ্ঠা সংখ্যা লিখবে তা কিন্তু নয়। পৃষ্ঠা সংখ্যা তখন এখান দিয়ে শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছো? যা নেই সে নেই, তার জায়গা আগে পরে যে ছিল সে চলে আসবে। আমাদের করাটা তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম তাহলে। হ্যাঁ লিখে দাও। সাবের সাব হলে পরে ব্র্যাকেটে লিখবে। আগে দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য। আর ওলে আমি দিয়েছি বলো। পৃষ্ঠা সংখ্যা হলে তাহলে কি এটা প্রথম পেজ থেকে বুঝতে ঢুকতে হবে নাকি না যেখান থেকে পড়া শুরু হচ্ছে সেখান থেকে ঢুকতে হবে? দেখো শেষে একটা পেজ নাম্বার দেওয়া আছে, কত দেওয়া আছে? 15। তার সাথে লাস্টেরটা পেজ নাম্বার দেওয়া আছে? নেই, তো ওটা জুড়ে দাও 16। হয়েছে, সবার হয়ে গেছে? কি বলছি, এটা করেই খেতে যেতে বলছো? কারণ 2টো বেজে গেছে। দাম 10 টাকা বলছে সবাই। এই দুটো বাচ্চা চ তুই চ অল পি লিখে একটা ফুল স্টপ দেবে।